নমস্কার। সোজা কথা সোজাসুজি অনুষ্ঠান নিয়ে আজকে আমরা শুরু করছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আদিবাসী সম্প্রদায় থেকে আদিবাসী সমাজের বিশিষ্ট সমাজসেবী তথা আদিবাসী সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন। সঙ্গে রয়েছেন মতিলাল সোরেন। আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার মতিলালবাবু, আপনাকে প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন তো এটা নিয়ে কাজ করছেন বলছেন, তো এই যে আদিবাসী সমাজ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এতে কিভাবে, মানে এটা শুরু কবে করেছিলেন এবং কিভাবে শুরু করেছিলেন? দেখুন, সমাজের কাজ মানে একটা বলা হয় যে না, মর্নিং শোজ দ্য ডে। তো সে আমি আমার 16-17 বছর বয়স থেকে আমি আমার গ্রামের সমস্যা থেকে কাজ আরম্ভ করেছি এবং বর্তমানে আমাদের আসানসোল, দুর্গাপুর বা পশ্চিম বর্ধমান জেলাব্যাপী আমরা আমাদের কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি 1973 সালে 73-74 সালে আমাদের গ্রাম থেকে আমাদের সমাজের কাজ আরম্ভ করেছি। তো হচ্ছে যে গ্রামে তৎকালীন যা বুঝছিলাম যে সবাইকে লেখাপড়া শিখতে হবে, তাই আমি একটা চেষ্টা চালাতে লাগলাম যে আমি যে হারামডি, বর্তমান রাঙাপাড়া হারামডি, তো সেখানে যে যেন সবাই পড়ে, সব বাচ্চারা স্কুল যায়, এই একটা প্রচেষ্টা চালালাম। তাই সেখানে আমি সেই রেজাল্ট পেয়েছি। বর্তমানে আমার তো এই যে আপনি যাতে গ্রামের সবাই পড়াশোনা করতে পারে তার জন্য আপনি প্রচেষ্টা শুরু করলেন, তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে এখন কি গ্রামের অধিকাংশ ছেলে মেয়ে লেখাপড়া করছে বা মানে পরিস্থিতিটা ঠিক কীরকম? হ্যাঁ, লেখাপড়া করছে, কিন্তু বর্তমান এই যে একটা পাশ্চাত্য আমাদের কালচার, এই পাশ্চাত্য কালচারের জন্য কিছুটা ব্যাঘাত ঘটছে এবং লেখাপড়া যারা করছে, যারা ভালোভাবে লেখাপড়া করছে, তারা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন চাকরিতে বা টিচারিতে। হ্যাঁ, এখন তো আমরা দেখছি প্রচুর আদিবাসী সমাজ থেকে ছেলেমেয়েরা উঠে আসছে এবং তারা বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত এবং চাকরি বাকরি করছেন। তো এই যে আপনি যেটা বলছিলেন যে শুরুটা করেছিলেন যাতে গ্রামের মানুষের সমস্যার সমাধান হয় সেখান থেকে, তো এখন গ্রামের মানুষ তো বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরি, মানে শুধু আপনার গ্রাম বলে নয়, আদিবাসী সমাজের ক্ষেত্র থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি তারা পাচ্ছে। তো এখন এই মুহূর্তে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনারা কি কোনো রকম কোনো পড়াশোনার দিকে আলাদা করে কিছু ভাবছেন? বা যেমন অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার তৈরি করা হয়, ফ্রি কোচিং সেন্টার, সেটা নিজেদের উদ্যোগেই অনেকে করে থাকে এবং স্বেচ্ছাসেবী সংগঠন থেকে, ক্লাব থেকে শুরু করে। আপনারা কি এরকম কিছু? হ্যাঁ, আমরা আরম্ভ করেছি। লাকচার সামলে বানপুর বলে আমাদের একটা সংস্থা আছে, যেটা 1985 সালে আমরা আরম্ভ করেছিলাম। তো সেই মাধ্যমে এখন ইদানিং আমাদের যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যারা করেছে, তারা যেন চাকরি ক্ষেত্রে গিয়ে যে কম্পিটিশনে ঠিকভাবে লিখতে পারে বা কোয়ালিফাই করতে পারে, সেই জন্য আমরা একটা কোচিং আরম্ভ করেছি। এবং সাথে সাথে আমাদের ভাষাটা শিখতে হবে, আমাদের সাঁওতালি ভাষাটা অলচিকির মাধ্যমে মানে অলচিকি অক্ষর পরিচয়টা, সেটারও আমরা একটা অভিযান চালিয়েছি। অবশ্যই আমাদের গ্রামে আরম্ভ করেছি। এবং আমি যখন আরম্ভ করেছিলাম তৎকালীন সময়ে যেটা আমি নিজের মধ্যে অনুভব করেছিলাম যে শুধু লেখাপড়া শিখলে হবে না, আনুষঙ্গিক যে পরিবেশটা সেটা তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে ধরুন সরকারিভাবে তো বিভিন্ন মানে আদিবাসী যে ভাষা বা অলচিকি যে লিপি, সেটা নিয়ে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে সরকারিভাবে। হ্যাঁ, সেটা হয়েছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে যেটা আমরা মানে শহর লাগোয়া, আমরা সেমি টাউন বলতে পারেন, এখানে হয়তো ধরুন কোনো স্কুলের ছাত্র সংখ্যা সাঁওতালি ভাষাভাষী অতটা নেই। যদিও আমাদের পাড়ায় রয়েছে, আমাদের গ্রামটাতে রয়েছে যে ধরুন প্রায় 80% আমাদের সাঁওতাল ভাষাভাষী ছাত্রছাত্রী, কিন্তু অন্য জায়গায় দেখা যাচ্ছে যে কিছু মিশ্র ভাষাভাষী আছে। সেই ক্ষেত্রে আলাদাভাবে এখন দেওয়ার প্রকল্প সরকার এখন হয়তো করেননি, কিন্তু যেখানে
ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব এলাকায় তো প্রচুর আদিবাসী স্কুলও রয়েছে এবং আদিবাসী জনবসতিও রয়েছে আছে। হ্যাঁ, সেখানে এবং মাঝে মধ্যে সংবাদ শিরোনামে আসে যে বিভিন্ন স্কুল রয়েছে, আবাসিক স্কুল, সেখানেও কখনো কখনো কোনো গন্ডগোল বা সমস্যার কথা সেগুলোও কিন্তু শোনা যায়। না, আবাসিক স্কুল আছে, সব জায়গায় আছে। কিছু কিছু বর্তমান সময়ে অনেক সময় কোনো কারণে, কোনো অজানা কারণে ওটা হয়তো মানে ব্রেক হয়ে গেল, আবার একটু কিছুদিন পরে আবার চালু হলো, এরকম বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমাদের সরকারিভাবে তো বিভিন্ন স্কুলগুলোতে যাতে আদিবাসী ছেলেমেয়েরা এগিয়ে আসে এবং পড়াশোনা করতে পারে তার জন্য নানা রকম তো প্রকল্প নেওয়া হয়েছে। সেটা অবশ্যই নিয়েছেন, কিন্তু তবুও দেখুন, শুধু সরকার যেটা প্রকল্প চালু করছে, আমাদের মধ্যে যারা আমরা মানে ঠিক আমাদের সমাজের মধ্যে যারা একটু এগিয়ে রয়েছে, মানে শিক্ষা দীক্ষা, অন্যান্য চেতনা, সামাজিক চেতনা, স্বাস্থ্য চেতনা, এসব নিয়ে যারা এগিয়ে রয়েছে তাদেরকে এগিয়ে এসে পরে এগুলো কি বলবো আর কি সামাপ করে নিতে হবে। তা আপনি তো ধরুন দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনি যেমনটা বলছেন যে 70-73-এর দশকে আপনি এই সময় কাজ শুরু করেছিলেন, তার মানে বেশ কয়েকটা দশক ধরেই আপনি কাজ করছেন। তো বর্তমান পরিস্থিতিতে জীবন জীবিকার ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি আদিবাসী যে সংস্কৃতি তার তো একটা আলাদা কালচার, আলাদা একটা ঐতিহ্য রয়েছে, সেই বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন। জীবন জীবিকা বলতে দেখুন, প্রথমে আমাদের আদিবাসীদের এটা হচ্ছে কৃষিভিত্তিক, কিন্তু বর্তমানে যে আমাদের এলাকায় বিশেষ করে এই ধরুন আমাদের শিল্পাঞ্চলও আছে, কৃষি এলাকাও আছে, কিন্তু এখানে সেই রকম কৃষি পরিবেশ নেই, যার ফলে হচ্ছে কি আপনার কৃষিটাকে কন্টিনিউ করা মুশকিল। তো সাথে সাথে যে জীবিকার জন্য অন্যান্য যে পন্থাগুলো আছে, লেখাপড়া শিখে চাকরি করবে বা একটু ব্যবসা করবে, এই ধরনের। তো শিল্পাঞ্চলের বাইরে ধরুন আমাদের শিল্পাঞ্চলে যেমন বলছেন যে চাষবাস করার একটা সুযোগ কম রয়েছে, কিন্তু শিল্পাঞ্চলের বাইরে ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব এলাকায় তো প্রচুর আদিবাসী মানুষের বসবাস রয়েছে। সেই ক্ষেত্রে হ্যাঁ, ওনারা কৃষিতে যুক্ত আছেনই ঠিকই, কিন্তু আমাদের মানে কি বলবো আর কি, আমাদের সমাজের মধ্যে একটু হচ্ছে যে আমি একটু ভালো করে লেখাপড়া শিখবো, মানে চাকরি করব। তো এর ফলে কি হচ্ছে যে কৃষি এলাকা, কৃষির উপরে যেটা সেই জোরটা থাকছে না, যে আমাকে কৃষিটাও চালিয়ে যেতে হবে এবং সাথে সাথে আমার যে অন্য অন্য জীবন জীবিকার জন্য যে পন্থাগুলো আছে সেগুলো আমাকে আপনার করে নিতে হবে। তো সেই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। আমাদের আলোচনা চলতেই থাকবে, আপনারা দেখছেন সোজা কথা সোজাসুজি অনুষ্ঠান। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड অপোজিট সুভাষ সিনেমা, আসানসোল। ফিরে এলাম বিরতির পর, আর আপনারা দেখছেন এসডি টিভির অনুষ্ঠান সোজা কথা সোজাসুজি। আজকে এই অনুষ্ঠানের অতিথি আমরা পেয়েছি মতিলাল সোরেনকে। মতিলালবাবু, যেটা আপনার কাছে এরপরেই জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কিন্তু বিভিন্ন ধরনের পরবের কথা আমরা শুনি, যেমন বাহা পরব, সোহরাই পরব ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে এই যে পরবগুলো, এইগুলোর যদি একটু কিভাবে আপনারা এগুলো পালন করেন সেই ব্যাপারে যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। দেখুন, পরব সকল সম্প্রদায়ের পরব তো নিজ নিজের আছে। তো আদিবাসীদের মধ্যে যেহেতু আমি সাঁওতাল জাতি, আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতি আছে, প্রায় 700 শতাধিক আদিবাসী আমাদের জাতি আছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা সাঁওতাল। তো আমার সাঁওতাল জাতির উপরেই একটু আলোকপাত করতে পারি, কারণ অন্যান্য আমরা যেমন ধরুন বাহা, সোহরাই, মাঘসিম, মাগমড়ে, জানথাড়, এরসিম,
হাড়িয়ার সিম, এই বিভিন্ন ধরনের যে পরব পালিগুলো আমরা পালন করি, তো সেইগুলোর উপরে বলতে পারি। আর সবথেকে আমাদের যেটা হচ্ছে যে এই যে মাঘ মাসের সময় আমরা মাঘসিম জম করি, মানে মাঘসিম পরব করি আর কি। তো তারপরে আমাদের বছরের শেষ যেটা আমরা বলি পৌষ মাসটাকে, তো মাঘ মাসে আমরা নতুন করে যে গ্রামের যে আমাদের 5 জন রয়েছেন বা আরও অন্যান্য বিষয়ে, ওটা আমরা এক ধরনের ধরুন বার্ষিক অধিবেশন, সে বার্ষিক অধিবেশনটা করার পর আমরা যে নতুন আমাদের মাঝি বাবা নির্বাচিত হলেন বা আরও গঠিত বাবা নির্বাচিত হলেন, এইগুলোকে নিয়ে তাদের পরিচিতি করার জন্য এই বাহা, যেটা হচ্ছে বাহা উৎসব, সেখানে আমাদের সেই পুজোটা প্রথম ওই নবনির্বাচিত প্রতিনিধিদের দ্বারা ওটা সম্পাদিত হবে। এছাড়া তো সোহরাই পরব যেটা আছে, সেটা তো আমরা দেখেছি, আমরা শিল্পাঞ্চলেও দেখি যে অনেক সময় মানে যখন আপনারা এই পরবগুলো পালন করছেন, আমরা দেখি বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা আমাদের আশেপাশে যারা রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা নিজেদের মধ্যে নিজেদের পাড়াগুলোকে সাজিয়ে তুলে দেখি সুন্দর করে। এই বিষয়টা যদি একটু বলতেন। ধরুন এটারও মানে একটা ইতিহাস রয়েছে, কারণ স্বভাবত আমাদের এই এলাকায় যে সোহরাই বা বাহা এই দুটোই আমাদের দীর্ঘদিন, ওই যে বললাম ওই 1973-74 থেকে লেগে রয়েছি, যার ফলস্বরূপ আমরা এখানে অনেক কিছু এর মূল্য পেয়েছি। যেমন হচ্ছে ধরুন এই সোহরাই যেটা আপনি বলছেন যে পরিষেবাগুলো, সরকারি পরিষেবাগুলো, আমরা 1984 সালে প্রথম আমাদের গ্রাম যে এলাকায়, সেটা হচ্ছে বানপুর নোটিফাইড এরিয়া ঘোষিত হয় 1983 সালে। এই পরবটা আগে আমি যেটা জানতে চাইছি যে পরবটা কিভাবে আপনারা পালন করেন, কি কি আচার আছে? হ্যাঁ, ওটা দেখুন, প্রথম বাহা যেটা হচ্ছে, বাহাটা হচ্ছে সব থেকে পবিত্র আমাদের একটা পরব। বাহা এই যে নতুন গাছে নতুন পল্লব গজায়, ফুল হয়, এইটাকে নিয়ে আমরা প্রথমে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকে নিয়ে যে করেছেন, প্রকৃতি সৃষ্টি করেছেন, সেই প্রকৃতিকে আমরা প্রথমে অর্পণ করি। সেই শাল গাছের গুড়ির নিচে আপনার শাল ফুল, মহুয়া ফুল, ওকে আগে অর্পণ করি যে আপনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, প্রথম আপনাকে দিচ্ছি, তারপর আমরা ওটা ব্যবহার করব। সেই রকম ধরুন আমরা ইয়েকে উৎসর্গ করি, মুরগি উৎসর্গ করি, কিন্তু মুরগিটা তো উনার দেওয়া, সৃষ্টির দেওয়া, কাজেই উনাকে আগে দেব, তারপর আমরা সেটা এটা নিয়ে এই বাহার ইয়েটা হচ্ছে এটা নিয়ে। আর ওই শাল গাছের গুড়ির নিচে করি, ওখানে আমরা জাহের থান বলি ওটাকে। তো সেই জাহের থানটা অ্যাকচুয়ালি যদি আমরা গাছটাকে, বৃক্ষটাকে, আমাদের যিনি ছিলেন, যিনি আমাদের দেখিয়ে গেছেন, এক ধরনের আমরা ওনাকে মারাংবুড়ো বলি বা লিটা গঠিত বলি বা লিটা গোসাইও বলি। উনি যিনি যে প্রথম মানবী সৃষ্টি হয়েছিল পৃথিবীতে, মানুষ মানে সেখানে তাদেরকে যেগুলো দেখিয়ে দিয়ে গেছিলেন উনি, সেই পন্থাগুলো যেটা ওনারা করেছিলেন এবং তার পর উত্তরসূরিদেরকে দেখিয়ে গেছেন, সেটাই আমরা আজ ফলো করছি। আমাদের কোনো লিখিত কিছু তো নাই। তো সেই জন্য ওনারা মানে কি বলবো আর কি, প্রকৃতিকে সেবা করতে হবে, প্রকৃতিকে সেবা করতে। যখন এই ধরনের পরবের ব্যাপার কথা উঠলো, খুব স্বাভাবিকভাবে আপনাদের তো একটা বিশেষ ধরনের নাচের সংস্কৃতি রয়েছে, এবং আমরা এখন দেখিও যে বিভিন্ন অনুষ্ঠানে আদিবাসী নৃত্য করা হচ্ছে। এই ব্যাপারটা মানে দেখুন, ওই বাহাতে যদি বলেন, বাহাতটা এমন একটা যে প্রথমের দিন স্নান করা হয় এবং সেখানে যেখানে পুজো হয়, সেখানে দেখুন, এখানে আমাদের ওখানে বলা বাহুল্য, সেখানে আমাদের পার্মানেন্ট কিছু থাকে না। যেখানে আমরা পুজো করি সেখানে একটা জঙ্গল, ধরুন সে যেখানে পুজো করব সেই জায়গাতে আগের দিনে, প্রথম দিন, যেটা আমরা এখানে এই এলাকার মানুষ মানে ত্রয়োদশীর দিনে আমরা ঠিক করেছি, ফাল্গুন মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী। তো সেখানে সেদিনে ওই পরিষ্কার করে একটা একচালা ঘর বানিয়ে দেওয়া হলো, মানে জাহের আয়ু বা জাহেরের নামে, মারাংবুড়ো জাহের আয়ু মলেকতুরৈকু। তো সেটা হলো
সেদিন আমাদের যে পুরোহিত মানে নায়কি যেটা বলি আমরা, সেই নায়কি বাবা উঠোনে সন্ধ্যের সময় সবাই গ্রামের সমস্ত লোক তার উঠোনে গিয়ে পৌঁছাবে। তো সেখানে পৌঁছে উনি যেটা করণীয়, ওনার যে পূজার সামগ্রী, একটা ডালা থাকবে, তার সাথে একটা ধনুক থাকবে, তারপরে ঘন্টি থাকবে, আর সাঁকোয়া যেটা বলি আমরা, সাঁকোয়া মানে সেই কি বলবো আর কি, মোষের সিং, বিভিন্ন সামগ্রী থাকে আর কি, ওটা বের করে তারপর বাজানো হয়, সেখানে বিনতি হবে, বিশেষ বাদ্যযন্ত্র ওটা, হ্যাঁ একটা বাদ্যযন্ত্র। এবং ওটা আমাদের আপনাদের শাঁখ যেমন শঙ্খ পুজোয় যেমন ব্যবহার হয়, সেরকম আমাদের ওই সাঁকোয়াটা ওই পুজোতে এবং আরেকটা হচ্ছে শিকারে, এই দু জায়গায় আমাদের ব্যবহার হয়। তো সেখানে বিনতি হবে, যেটা বলে প্রার্থনা ঠিক না, মানে প্রবচনের মতো। তারপর ওখানে একটা নাচ গান হবে ওনার মানে পুরোহিতের উঠোনে। তারপরে হচ্ছে সেদিন পুরোহিত, এই যে নাচ গানটা হয়, সেই নাচ গানে ধরুন আমরা যেটা দেখি যে বিভিন্ন মঞ্চে ইদানিংকালে তো বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় এই আদিবাসী নৃত্য, সেই নৃত্যের কোনো বিশেষত্ব বা কোনো কিছু? হ্যাঁ, ওখানে ওই যে বিনতি হলো, ওখানে জাতুর নাচা বলে, জাতুর পুরোহিতের বাড়িতে রাত্রে হয় জাতুর। তারপর পরের দিন যেটা পুজো মানে জাহের থানে পুজো হওয়ার পর যেটা হয়, সেখানে বাহা নৃত্য হয়। মতিলাল বাবু, আমরা দেখেছি যে সাধারণভাবে আমরা যেটা দেখি যে আদিবাসী নৃত্য হচ্ছে বিভিন্ন স্টেজে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। তো এই যে আদিবাসী নৃত্য, এটা তো একটা পুরনো ঐতিহ্যময় সংস্কৃতি আদিবাসী সমাজের কাছে। তো সেই ক্ষেত্রে ধরুন এর কি কোনো ভাগ আছে, মানে কিভাবে এই কি ভাগ আছে? অবশ্যই একজাক্ট ভাগ তো থাকবেই আপনাদের, মানে যদি আমরা ভারতীয় অন্যান্য নৃত্যগুলো দেখি, যেটা আমরা ভারতনাট্যম, ওড়িশি, কত্থক, কথাকলি, এই যে বিভিন্ন ধরনের নাচ, সেরকম আমাদের মধ্যেও রয়েছে। তো যেটা প্রথম হচ্ছে যে আমাদের অনুষ্ঠান ভিত্তিক নাচ, আর আমাদের নাচটা হচ্ছে একজন নাচবে 10 জন দেখবে নয়, সবাই মিলেই নাচবে, সবাইকার জন্য নাচ এবং সকলের জন্য নাচ এবং সবাই মিলে নাচ। তো এই জন্যে নাচটা হয় দলবদ্ধভাবে, কোনো দিন একা একা নাচটা হয় না, মানে সিঙ্গেল ডান্সার ডান্স করে না। তো ছেলেদের যেটা আছে, ছেলেদের বিভিন্ন ধরন আছে। ধরুন আমাদের বিয়েতে ওরা ছেলেরা নাটুয়া নৃত্য করে। নাটুয়া নৃত্যটা হচ্ছে রণনৃত্য, মানে ঢাল তরোয়াল নিয়ে নাচ করা, সেটা রণনৃত্য। এবং তার সাথে আছে পাগদন, ওটাও রণনৃত্য। এই দুটো হচ্ছে রণনৃত্য। ওটা একটা মানে আছে, ওটা কি বলে, হিস্ট্রি আছে বা একটা মানে উপকথার মতো আছে, যাতে লড়াই করে আমাদের বিজয় করে আমাদের কি বলবো ইয়েকে আনা, বিয়ে করে আনা। তো এই জন্যে ওই উভয় পক্ষ, মানে ছেলেদের উভয় পক্ষ নাচ করবে, সেটা নাটুয়া নৃত্য। এবং এরা হারলো, ওরা জিতলো, বরপক্ষ জিতলো, এরা হারলো। এবং তারপরে মানে গ্রামে ওরা প্রবেশ করে বরযাত্রীরা। তাছাড়া আমরা বাইরে রাখা হয়। বাইরে রাখার উদ্দেশ্য তো হচ্ছে একটা এসছে, একটা রাজা এসছে আরেকটা রাজার দেশে, তো ওর অবমাননা যাতে না হয় সেই জন্য ওর অনুমতি নেবে, তারপরে গ্রামে প্রবেশ করবে। তো সেখানে ওই নৃত্যর মাধ্যমে ওরা হয়, সহমত হয়, সম্মিলিত হলো, তারপর গ্রামে প্রবেশ করলো। তো ওটাকে নাটুয়া নৃত্য। হ্যাঁ, আর ছেলেদের তাছাড়া আমাদের যে সহরায় ডান্টা নাচ হয়, এবং বিভিন্ন জায়গায় রিঞ্জা হয়। আপনার যেটা একটা পুজো হয়, আর একটা আমাদের করম পুজো, ওটা করম মানে অন্য আদিবাসীরা করম বলে, আমরা কারাম বলি। তো ওটাতে হচ্ছে আপনার ওটাতেও নানা রকমের ছেলেদের নাচ রয়েছে। আর রিঞ্জা অনেক রকমের রয়েছে। ওই ডান্টা যখন বলে না সহরায়ের সময়, তৃতীয় দিনে গরু খুঁটো যেদিন হয়, সেদিন আপনার ওই রিঞ্জা নাচ আরম্ভ করবে। এক একটা পয়েন্ট রয়েছে, যে বলবে গ্যালবারি বা মানে বিভিন্ন ভাগ রয়েছে না, নৃত্যের বিভিন্ন রকম ভাগ রয়েছে। এবং সময়ে অর্থাৎ আপনি যেমনটা বলছিলেন যে যখন আমরা কোনো কিছু সৃষ্টিকে কোনো কিছু উৎসর্গ করছি, তখন এক ধরনের নাচ,
বা আপনি যখন কোনো বৈবাহিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তখন অন্য ধরনের নাচ? হ্যাঁ, ওই বৈবাহিক ইয়েতে আপনার মহিলাদেরও থাকে আলাদা, ওরা দং নৃত্য বলে। দং নৃত্য, ওই ছামড়া তোলে দং নৃত্যটা হয়। ছামড়া যেটা হয়, ছামড়ার নিচে মাড়োয়া বলে, সেই মাড়োয়ার চারিদিকে ঘিরে নাচবে, কিন্তু সবগুলোই দলবদ্ধ, ছেলেদের হোক আর মেয়েদের হোক। তো ওই দং নৃত্য আবার অনেক রকম দং রয়েছে, ধুড়ি দং, এহব দং, হ্যাঁ। তারপরে যেটা বললেন, যেটা বিভিন্ন মেলাতে ছেলেরা রিঞ্জা নাচতে পারে, আর মহিলারা লাগড়ে বলে। লাগড়ে নাচটার মানে নামটা এসছে লাঙ্গা লাড়ের থেকে। লাঙ্গা মানে পরিশ্রান্ত হয়ে, আর পরিশ্রান্তটাকে মানে সেটাকে কিভাবে ইয়ে করা যায়, নিরাময় করা যায়। আচ্ছা, হ্যাঁ, মানে একটা থকে গেছেন, সেই থকানিটাকে কিভাবে আপনি ইয়ে করে বেরিয়ে আসে, সেটার জন্য লাগড়ে নাচ। ওই নাচটার নাম হয়েছে সে লাঙ্গা লাড়ে থেকে লাগড়ে। তো সেখানে সারাদিন মাঠে খেটে এসে পরে সন্ধেবেলায় যখন বিশেষ করে কোনো কাজ থাকে না, অবসর সময়ে, সেই সময় আমাদের সারা বছরই শ্রমজীবী মানুষ সারা বছরই শ্রম করে, কিন্তু যেমন চাষের সময় না, ধান রোপণের সময় না, ধান কাটার সময় না, হ্যাঁ, অন্য সময়ে তখন ওই লাংড়ে গ্রামের মধ্যখানে যেখানে মাঝি থান হয়, সেই মাঝি থানের ইয়েতে লাগড়ে নৃত্য হয়। আমাদের এই আলোচনা চলতেই থাকবে, যেমন একদিকে আপনাদের সংস্কৃতি, আপনাদের কালচার, এসব নিয়ে আলোচনা চলছে, তার পাশাপাশি যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই আদিবাসী সমাজে তাদের উন্নয়নের জন্য কাজ করছেন বলছেন, সেই জায়গার থেকে দাঁড়িয়ে এমন কিছু আপনার অভিজ্ঞতা কাজ করতে গিয়ে? হ্যাঁ, অভিজ্ঞতা তো অবশ্যই। দেখুন, প্রথমে আমাদের শিক্ষাটা দরকার হবে, শিক্ষা না হলে কিছুই হবে না। এবং শিক্ষার সাথে সাথে যে আনুষঙ্গিক মানে পরিবেশটা তৈরি করতে হবে, যেখানে আমাদের একটা মাদকতা আছে, মানে নেশা, সেই নেশাটাকে যদি মানে আমরা কন্টিনিউ করি, বা যেমন আগে ছিল, কিন্তু আমার মনে হয় না আগে ছিল। আমার এই নেশার যেটা ব্যবহার, এই ব্যবহারটা সম্ভবত আমাদের সাঁওতাল বিদ্রোহ যেটা হয়েছিল, সাঁওতাল বিদ্রোহর পরে ব্যাপক সাঁওতাল বিদ্রোহ যেটা হয়েছিল, সেটা তো বুঝলাম, কিন্তু মানে ওটা আমি বলতে চাইছি যে নেশাটাকে সাইড করতে হবে। আমার যেখানে না, এটা তো সমাজের জন্য যে কোনো না, অনেক ম্যাক্সিমাম গ্রামে হচ্ছে কি, আমাদের শহরাঞ্চলে যেটা দেখেছি, যেখানে গ্রামে কেনা বেচা হয় বেআইনি, সেই বেআইনি, আমি ওই যে বললাম 1973-74 সাল, এটা খুব স্বাভাবিক যে কোনো নেশাদ্রব্যই কিন্তু বর্জন করা উচিত, এবং সেটা মনুষ্য সমাজে এবং মনুষ্য জীবনে এই নেশা যাতে বর্জন করা যায়, সেটা তো খুব স্বাভাবিক। সেটা তো ধরুন বিভিন্ন সময় সচেতন, আমাদের ওই যে বলা আছে না, আমাদের যেটা বলা আছে যে আমাদের ওটাই নাকি ইয়েকে ওই একটা পুজোর সামগ্রী হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে, কিন্তু যেখানে ব্যবহার হয় সেখানে ব্যবহার হয়, তাছাড়া অন্য জায়গাটা হচ্ছে, এটা নিশ্চয়ই কাম্য যে মনুষ্য সমাজে বা মনুষ্য জীবনে যাতে কোনোরকমভাবে কোনো নেশা বা নেশা জাতীয় দ্রব্যের প্রভাব না পড়ে। এবার যেটা আপনাকে জানতে চাইবো যে আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, কাজ করতে গিয়ে কোথাও কি বাধা বিপত্তি বা কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? এখন যেটা হচ্ছে সমস্যাটা, এখন বর্তমান যুগে এটাই হচ্ছে যে এখন তো আমরা তাদেরকে পরিচালিত করি না, এখন তো মোবাইল করছে, অনলাইন, মানে ইউটিউব, অনলাইন, সোশ্যাল মিডিয়া, এরা সব ছেলেদেরকে ইয়ে করছে, আপনার পরিচালনা করছে, এমনকি আমাদেরকেও করছে। আমি একটা দেখলাম টিভিতে বা মোবাইলে যে আমাকে এই জিনিসটা কিনতে হবে, এই জিনিসটা ভালো, তো যার ফলে হচ্ছে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে না বর্তমান প্রজন্ম। সেটা ঠিক আছে, মানে ধরুন এই যে মোবাইল, দেখুন এখন যা পরিস্থিতি বা যা পরিবেশ, তাতে করে তো খুব স্বাভাবিকভাবেই মানুষকে আপডেট হতে হবে, মোবাইলের ব্যবহার, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেটের ব্যবহার, এগুলো তো করতেই হবে। না, তা অবশ্যই, কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলছি আপনি তো দীর্ঘদিন ধরে 2 দশকের বেশি সময় ধরে কাজ করছেন, 2 দশক 3 দশকের সময় ধরে। তো এই যে কাজ, এই যে উন্নয়নমূলক বিভিন্ন কাজ, বিভিন্ন পরিকল্পনা, সেগুলো করতে গিয়ে বাধা বিপত্তির মুখে পড়তে হয়? না, খুব একটা হয় না। যেটা হচ্ছে এখন, যেটা হচ্ছে আর্থিক, কোনো কিছু আপনি ভালো জিনিস করতে গেলে আমার কিছু অর্থ ব্যয় হয়।
তো সে যদি স্পেয়ার যদি না করা যায়, কেউ যদি এটা ডোনেট না করে, এই জায়গাটায় আমাদের খামতি হচ্ছে যারা চাকরি করছে। আর্থিক সঙ্গতির ব্যাপারটা, হ্যাঁ আর্থিক সঙ্গতি অবশ্যই আছে, এটা বড় কারণ। আর আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আদিবাসী সংস্কৃতি নিয়ে, তো এই যে সংস্কৃতি এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা কি তখন সরকার অনেক ক্ষেত্রে ওই আদিবাসী সংস্কৃতি কি বলে ওই একটা সংস্থা করেছেন, কিন্তু সেটা উনি করেছেন, সেটা তো সরকার করেছে, কিন্তু আমাদেরকে ওটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। একদম। আপনারা সে কি হ্যাঁ আমরা চেষ্টা করছি যাতে মানে ওই এক কথায় অপসংস্কৃতি বলবো না, এখন বলাও যেতে পারে যে অপসংস্কৃতি থেকে আমাদের মধ্যে কোনো সমাজে কাম্য না। তা না আমি সংস্কৃতি বা অপসংস্কৃতির যে বিতর্ক, সেই বিতর্কে যাচ্ছি না। মানে আপনারা কি কাজ করছেন, ধরুন যে এই যে সংস্কৃতি, যেমন আপনাদের এই এত ধরনের নাচের কথা বললেন, পাশাপাশি আপনাদের যে পূজা অর্চনার যে পদ্ধতি, সেগুলো তো সম্পূর্ণ অন্যান্য যে জনজাতি গোষ্ঠী রয়েছে তাদের থেকে আলাদা। তো সেইগুলোকে তো কন্টিনিউ করার জন্য আপনাদের যে পরের প্রজন্ম, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন এইটা আমাদের যেটা গ্রামের যেটা পঞ্চভদ্র আছে না, আমার মানে আমার অভিজ্ঞতার মধ্যে বলে যে আমাদের যে 5 জন বা 6 জন বা কোনো জায়গায় 7 জন থাকে, তো তারা সমস্ত কিছুতেই তাদের ভাগিদারি থাকে। একটা জন্মলগ্ন থেকে একটা কোনো বাড়ির বাচ্চা জন্ম নিল, তাকে প্রাধান্য দিতে হবে, তাকে প্রথম ইনফরমেশন দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার বিয়েতে বা বিয়ের পর যখন মারা যাবে, ওদের যে কাজগুলো সব ওরা আমাদের আলাদাভাবে তো ব্রাহ্মণ নেই যে ব্রাহ্মণকে হায়ার করে আনলাম, তো ওরাই গিয়ে করে। তো ওরা যদি সঠিক থাকে, ওই যারা গ্রামের ওরা যদি সঠিক থাকে, মানে একটু স্ট্রিক্ট হতে হবে, কারণ তোমাকে মানে গ্রামের লোক। এই ক্ষেত্রে আপনারা কি কিছু পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ আমি আমাদের গ্রামটাতে বলছি, অন্য গ্রামকেও আমরা প্রচার করছি যে এই জিনিসটা তাদেরকে প্রথমত সচেতন হতে হবে। যারা 5 জন বা 7 জন আছে যারাই, তারা মানে সব দিক দিয়ে সচেতন, কিছুটা সাক্ষরতা মানে আক্ষরিক জ্ঞানও থাকতে হবে। এখন বর্তমান যুগে, আগে ছিল মানে এক কথাই বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে যেমন লেখাপড়ায় সমৃদ্ধ হতে হবে, পাশাপাশি আপনাদের যে সংস্কৃতি আছে সেটাতেও তাদেরকে জ্ঞান থাকতে হবে। এবং তাদেরকে স্ট্রিক্ট বলতে কি, তাদেরকে একটা দেখুন একটা কথা বলবো, মানে একটা গোড়ামি আসে না, সংস্কৃতি গোড়ামি তাহলে থাকতে পারে না। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, সময় একদমই শেষ। আমাদের সঙ্গে ছিলেন সমাজসেবী, আদিবাসী সংগঠনের সমাজসেবী মতিলাল সোরেন। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনারা দেখছিলেন এতক্ষণ সোজা কথা সোজাসুজি অনুষ্ঠান। অন্যান্য অনুষ্ঠান দেখতে চোখ রাখুন एसडी टीवीতে। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।